প্লেট টেকটনিক থিওরির দুইটি প্রধান কম্পোনেন্ট, একটা হলো কন্টিনেন্টাল ড্রিফট আর একটি হলো সি ফ্লোর স্প্রেডিং। আমরা কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে গত লেকচারে আমরা আলোচনা করেছি। আমরা সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বে যাওয়ার আগে আমরা একটি ভিডিও দেখে আসি। এই ভিডিওটি দেখা যাচ্ছে যে কন্টিনেন্টসগুলো একে অপরের থেকে দূরে সরে চলে যাচ্ছে, অর্থাৎ আজ থেকে 200 মিলিয়ন বছর আগে এই মুভমেন্ট শুরু হয়েছে। বর্তমান হিমালয়ান মাউন্টেন এবং অস্ট্রেলিয়ান প্লেট এবং বার্মিস প্লেট মূলত একটা জায়গায় ছিল একটা সময় 200 মিলিয়ন বছর আগে, ক্রিটেশিয়াস বা প্যালিও হিস্ট্রি, যেটা মেসোজোইক টাইমে। এবং 200 মিলিয়ন বছর থেকে এটা মূলত মুভমেন্ট শুরু করে এবং এখানে যে তেথিস সি নামে একটা সমুদ্র ছিল সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং বর্তমানে হিমালয় পর্বত তৈরি হয়। অর্থাৎ এই মুভমেন্টটা মূলত কন্টিনিউয়াস প্রসেস। এখন সি ফ্লোর স্প্রেডিং এর তত্ত্বটা আসলে কিভাবে আসলো? যখন সায়েন্টিস্টরা বর্তমান আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র তলদেশ সেখানে একটি সার্ভে করে, এটা 1947 সালে, তখন দুজন সায়েন্টিস্ট, রবার্ট ডিস্ট জার্মান সায়েন্টিস্ট এবং আমেরিকান নেভি কমান্ডার হেনরি হেজ, এই দুইজন মূলত তারা একটা বিষয় উপলব্ধি করেন যে সমুদ্রের তলদেশে, বিশেষ করে মিড আটলান্টিক যে রিজ, মিডিওসনিক রিজ সিস্টেমের একটি অংশ, সেই মিড আটলান্টিক যে ওশানের যে ওশান ফ্লোরে তারা কিছু ইউনিক বৈশিষ্ট্য সম্পন্ন রিফট এবং স্টিপ ভ্যালি, একটা অ্যালাইনমেন্ট দেখতে পায় লার্জ স্কেলে। তারা একটি বিষয় প্রত্যক্ষ করেন যে রিফটের পাশাপাশি যে সেডিমেন্টগুলো, রিফটের কাছাকাছি যে সেডিমেন্টগুলো, সেটার থিকনেস অনেক কম এবং দূরের যে সেডিমেন্ট তার থিকনেস অনেক বেশি। এবং তারা ফসিল এভিডেন্স থেকে তারা বয়স আইডেন্টিফাই করেন এবং তারা দেখে যে রিফটের কাছাকাছি যে ফসিলগুলো তারা মূলত কম বয়সের, অর্থাৎ এই রিফটের যে কাছাকাছি যে পাথর তার মূলত বয়স কম এবং দূরের যে সেডিমেন্ট তার বয়সটা একটু বেশি। ঠিক একইভাবে তারা আরো একটি বিষয় লক্ষ্য করেন, সেটা হলো যে ল্যান্ডে যেখানে ম্যাক্সিমাম অর্থাৎ ওল্ডেস্ট বয়স অফ রক সেডিমেন্ট, পাথরের যে বয়স 3.8 বিলিয়ন ইয়ার্স, সেক্ষেত্রে সমুদ্রের তলদেশে যে পাথর অর্থাৎ ওশানিক ক্রাস্ট, এর বয়স ম্যাক্সিমাম হয় 190 মিলিয়ন বছর, অর্থাৎ অনেক কম। এই পার্থক্যটা তারা একটি চিন্তায় পড়ে যায় এবং তারা একটি তত্ত্ব আবিষ্কার করেন, সেটা হলো যে পৃথিবীর যে ম্যান্টেল, সেখান থেকে ম্যাগমা যখন উপরে চলে আসে সেই রিফট বরাবর এটা বাইরে চলে আসে এবং সমুদ্রের পানিতে মিশে গিয়ে ঠান্ডাও হয়ে এই জায়গাটা ফিল আপ করে এবং এভাবে নতুন করে তারা প্রতিনিয়তই একটি সমুদ্রের যে ওশান ফ্লোর, সমুদ্রের যে ফ্লোর যাকে বলে, তৈরি হচ্ছে। এবং এই যে কনভেকশন কারেন্ট, এটাই মূলত এই দুইটা ওশান ফ্লোরকে দুই দিকে রিফটিং অ্যাপার্ট করে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং এভাবে সায়েন্টিস্টরা মূলত এই তত্ত্বের সপক্ষে অনেক যুক্তি উপস্থাপন করতে শুরু করেন এবং রবার্ট ডিস্ট প্রথম এই সি ফ্লোর স্প্রেডিং এর নামটা প্রপোজ করেন। তাহলে সি ফ্লোর স্প্রেডিংটা আসলে কি? সি ফ্লোর স্প্রেডিং ইজ দ্য প্রসেস বাই হুইচ নিউ ওশানিক লিথোস্ফিয়ার ফর্মস as magma rises to earth's surface and solidifies at a mid-ocean ridge. Not only mid-ocean ridge, যে কোনো জায়গায় মূলত এটা ফর্ম করতে পারে এবং কন্টিনেন্ট ড্রিফট হতে পারে, ওশান ফ্লোর ড্রিফট হতে পারে। সি ফ্লোর স্প্রেডিং এর এই যে তত্ত্বটা মূলত প্রমাণের অপেক্ষায় ছিল ততদিন, কারণ তখনও এটা হাইপোথিসিস, কিন্তু পরবর্তীতে যখন এটা সায়েন্টিস্টরা আরো একটি বিষয় আইডেন্টিফাই করলেন, সেটা হলো পৃথিবীর অভ্যন্তরে পাথরের মধ্যে প্যালিও ম্যাগনেটিজম নামে এক ধরনের একটা পাথরের বৈশিষ্ট্য, সেটা যখন আইডেন্টিফাই করতে পারেন, তখন তারা সি ফ্লোর স্প্রেডিং এর বিষয়ে আরো বেশি তত্ত্ব এবং এভিডেন্স পেতে থাকে। প্যালিও ম্যাগনেটিজম কাকে বলে? একটা সাধারণ উদাহরণ দিয়ে আমরা এটা যদি বোঝাই, কোনো একটি চৌম্বক পদার্থের পাশে যদি আমরা কোনো লোহার পিন রাখি, তাহলে একটা নির্দিষ্ট অ্যালাইন বরাবর এটা কিন্তু ওরিয়েন্টেশন মানে বিস্তার লাভ করে। ঠিক একইভাবে আমাদের পৃথিবীতে যে ম্যাগনেটিক পোল রয়েছে, নর্থ ম্যাগনেটিক পোল এবং সাউথ ম্যাগনেটিক পোল, এবং জিওগ্রাফিক নর্থ পোল এটা একটু আলাদা, যদিও সায়েন্টিস্টরা নর্থ ম্যাগনেটিক পোলকে এবং সাউথ ম্যাগনেটিক পোল এটা যে একটি নির্দিষ্ট সময় এটা মূলত পরিবর্তন হয়ে যায়, সেটা সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন এবং পৃথিবীর এই যে নর্থ পোল এবং সাউথ ম্যাগনেটিক পোল, এটা মূলত একটা চেঞ্জ হয়, অর্থাৎ নর্থ পোল সাউথ পোলে কনভার্ট হয় এবং সাউথ পোল, অর্থাৎ এটা পৃথিবীটা ঘুরতে থাকে নির্দিষ্ট অ্যালাইনমেন্ট বরাবর।
পৃথিবীর এটা ঘূর্ণন গতির সাথে এটা একটা সম্পর্কিত। যাই হোক, সে বিষয়ে আমরা যাব না। বর্তমানে যে নর্থ পোল রয়েছে, নর্থ ম্যাগনেটিক পোল, এই যখন কোনো একটি সমুদ্রের ওশান ফ্লোর থেকে কন্টিনেন্ট যখন এটা মুভ করতে থাকে, ওশান ফ্লোর যখন তৈরি হতে থাকে, তখন ম্যাগমা যখন বাইরে বের হয়, তখন এর যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, বিশেষ করে আয়রন রিচ যে মিনারেলসগুলো, সেটা পৃথিবীর নর্থ পোলের সাথে অ্যালাইনমেন্ট হয়ে যখন সলিডিফাই হয়ে যায় পাথরটি, তখন ওই নির্দিষ্ট অ্যালাইনমেন্ট বরাবর এটা ডিপোজিট হয়ে যায়। অর্থাৎ এটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটা শো করে মূলত কারেন্ট ম্যাগনেটিক পোলের অ্যালাইনমেন্ট বরাবর। অর্থাৎ এখন যে নর্থ পোল যেদিকে, ঠিক এখন যদি কোনো একটা ম্যাগমা যদি একটা সলিডিফাই হয়, যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে, এই নর্থ পোলের অ্যালাইনমেন্ট বরাবরই কিন্তু ওই নির্দিষ্ট ম্যাগমার মধ্যে যে আয়রন রিচ মিনারেল, তার অ্যালাইনমেন্টটা শো করবে। তারও একটা নির্দিষ্ট নর্থ পোল এবং ম্যাগনেটিক পোল থাকবে। এইভাবে রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে নর্থ পোল এবং সাউথ পোলের যে বৈশিষ্ট্য লক্ষ্য করেন, যে এটা মূলত সায়েন্টিফিক এভিডেন্স হিসেবে কাজ করে পরবর্তীতে। এই রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারি। সেটা হলো যে পৃথিবীর নর্থ পোল বরাবর যেটা থাকে সেটা হলো যে নর্মাল পোলারিটি, আর পৃথিবীর সাউথ পোল বরাবর যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে বা একটা ওরিয়েন্টেশন অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশন যেটা বলি থাকে, সেটা রিভার্স পোলারিটি। এভাবে সায়েন্টিস্টরা যখন অল্টারনেটিভ ওয়েতে নর্মাল পোলারিটি এবং রিভার্স পোলারিটি এরকম পাথর স্যাম্পলগুলো নিয়ে যখন একটা অল্টারনেটিং লেয়ার বা একটা ক্রোনোলজিক্যাল একটা অর্ডার তৈরি করেন, একটা সিকোয়েন্স তৈরি করেন, তখন তো একটা প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটাকে বলা হয় জিওম্যাগনেটিক রিভার্সাল টাইম স্কেল। এই নির্দিষ্ট টাইম স্কেল থেকেই মূলত আমরা এভিডেন্সগুলো আরও পেয়ে যাই। এই টাইম স্কেলটা মূলত যে মিডওসেনিক রিজের শুধু একটি জায়গায় নয়, অপোজিট সাইডেও, অর্থাৎ ঠিক একইভাবে দুই দিকেই সেম প্যাটার্ন, অর্থাৎ মিরর ইমেজ যাকে বলা হয়, সেটা অ্যালাইনমেন্ট শো করছে। সেখান থেকে সায়েন্টিস্টরা প্রমাণ পায় যে এই যে ম্যাগনেটিক রিভার্সাল যে টাইম স্কেল বা একটা যে নির্দিষ্ট অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা মূলত যেহেতু দুই দিকে সমান, তাহলে ম্যান্টেল থেকে যে ম্যাগমাটা সলিডিফাই হয়ে আসছে, এই ম্যাগমাটাই মূলত সলিডিফাই হয়ে এর কারণ হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর এটার, যেহেতু পৃথিবীর ম্যাগনেটিক পোলারিটি চেঞ্জ হচ্ছে, সেই পোলারিটির চেঞ্জ হওয়ার কারণেই নর্মাল পোলারিটি এবং রিভার্স পোলারিটি শো করছে। ম্যাগনেটিক সিমেট্রি থেকেই মূলত সি ফ্লোর স্প্রেডিং এর একটা সাপোর্ট আসে এবং একটা এভিডেন্স আসে। 1912 সালের আলফ্রেড ভেইগনার যখন কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রপোজ করেন, তখন প্রমাণের অভাবে প্রমাণ করতে পারেনি, তখন প্রমাণ ছিল না। কিন্তু হেনরি হেস এবং রবার্ট ডিটস যখন এই সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বটা প্রমাণ হিসেবে প্যালিওম্যাগনেটিক প্রপার্টি, পাথরের প্যালিওম্যাগনেটিক প্রপার্টি যখন নিয়ে আসে, তখন এটা মূলত সি ফ্লোর স্প্রেডিংটাও প্রমাণ হয়ে যায় এবং এটা বর্তমানে থিওরি আকারে এস্টাবলিশড। এবং এই সি ফ্লোর স্প্রেডিং যখন হয়, তখন এর সাথে সংযুক্ত কন্টিনেন্টগুলো, বিশেষ করে ল্যান্ডের যে কন্টিনেন্ট, সাউথ আমেরিকা অথবা হতে পারে আফ্রিকা, এই সি ফ্লোর যখন স্প্রেডিং হয়, তখন এর সাথে সংযুক্ত যে ল্যান্ড, সেটা মূলত মুভ করতে থাকে। এভাবেই সি ফ্লোর স্প্রেডিংটা মূলত একটি এভিডেন্স আমাদের সামনে আসে। এই হলো আজকের ডিসকাশন অ্যাবাউট সি ফ্লোর স্প্রেডিং। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস সেকশনে লেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বাই বাই।